আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। এজেন্ডায় কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা। মন্ত্রীর হাতে রক্তাক্ত পতাকা তুলে দিলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর। 5 মাসে রাষ্ট্র প্রশাসনে কোনো পরিবর্তন না হওয়ায় আক্ষেপ। বিদেশিদের জন্য দ্রুতই খুলছে মালয়েশিয়া শ্রমবাজার। ঘোষণা ছাড়াই আরব আমিরাতে ভিসা বাতিলের ঘটনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। চত্বর হত্যাকাণ্ড মামলায় কারাগারে লতিফ সিদ্দিকী। খতিয়ে দেখা হবে ট্রাইব্যুনাল নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, জানালেন আইনমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। শাওন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে বিশেষ দূত এবং যিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর, তিনি 5:38 নাগাদ এই রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় পৌঁছেছেন। যদিও নির্ধারিত সময় ছিল বৈঠকের সন্ধ্যা 6:30, কিন্তু আমরা পরে যেমনটা জানতে পেরেছি তার অন্তত 10 মিনিট আগেই বৈঠক হয়েছে এবং বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সার্জিও গোর তো আছেনই ট্রাম্পের বিশেষ দূত হিসেবে, তার সঙ্গে ঢাকায় মার্কিন যে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি আছেন এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছে। এই বৈঠকের এজেন্ডার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই পরিষ্কার। যে প্রথম এজেন্ডা সেটি হচ্ছে যে ফেব্রুয়ারির 9 তারিখে যে এআরটি অর্থাৎ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড যেটি সই হয়েছে বাংলাদেশের তৎকালীন সরকারের সঙ্গে, সেই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া রিভিউ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নির্বাচিত সরকার ফেব্রুয়ারিতে আসার পরে সেই চুক্তিরকে তারা কিভাবে বাস্তবায়ন করবে, সেই চুক্তির যে সমস্ত শর্ততে বাংলাদেশ একমত হয়েছে সেগুলো নিয়ে এক ধরনের কথাবার্তা হবে নিশ্চিতভাবেই। ফলে সেটি একটি প্রধানতম এজেন্ডা। দ্বিতীয় যে এজেন্ডাটি সেটি হচ্ছে বাংলাদেশ সাংঘাতিকভাবে জ্বালানি সংকটে ভুগছে। বিশেষ করে আপনি জানেন গত কয়েকদিন ধরে এলএনজি টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে অনেক ধরনের সংকট তৈরি হচ্ছে, গ্যাস সরবরাহ থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন সব জায়গায়। সেই জায়গায় আগামী দিনে বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কিভাবে আর বাড়ানো যায়, এরই মধ্যে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আগামী 13 বছরে যুক্তরাষ্ট্র থেকে একটা বিপুল পরিমাণ এলএনজি কেনার একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফলে সেই বিষয়টি অবশ্যই আলোচনা আসবে। তৃতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে বাংলাদেশের যে নতুন সরকার, বিশেষ করে বিএনপি সরকার, যারা 2006 সালে 2001 থেকে 6 সবশেষ ক্ষমতায় ছিল। ফলে 2006 থেকে 2026 এই যে 20 বছরে ভূ রাজনীতিতে নানান পরিবর্তন এসছে এবং বিএনপিও প্রায় 20 বছর পরে রাষ্ট্র ক্ষমতায়। ফলে বিএনপির মন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন 36টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন আর মাথায় গুলির ক্ষত বয়ে বেড়ানো জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান। রক্তে ভেজা পতাকা তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। এর আগে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান 4 আগস্ট জুলাই অভ্যুত্থানের আলোচনায় অংশ নেবেন তারেক রহমান। বলেন জুলাইয়ের স্পিরিট ধারণ করে বর্তমান সরকার। জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত অবস্থায় মাথায় রক্ত বন্ধ করতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, সেই রক্তে ভেজা পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন আজিজুর রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজিজুরের ইচ্ছে ছিল ওই পতাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়ার। আজ তিনি রক্তক্ষরণ ঠেকাতে মাথায় বাঁধা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মিরপুর ফ্লাইওভারের উপরে উঠি এবং আমার বাংলাদেশের স্বাধীনতা পতাকা আমি ওইখানে উত্তোলন করে দিই। জুলাইয়ের রক্তাক্ত পতাকাটা যে একমাত্র যদি আমি কারো হাতে তুলে দিতে পারি সেটা হলো আমাদের দলের চেয়ারম্যান স্যার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে তার কাছে পতাকাটা দিতে পেরেছি। এদিকে দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান জুলাই স্পিরিট ধারণ করে বর্তমান সরকার। বিরোধী দলকে কাণ্ডজ্ঞানহীন অশ্রাব্য বক্তব্য পরিহার করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। আজকের বিরোধী দল তো আগামী দিনের সরকারও হতে পারে। তাই হয় তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী। এর আগে সকালে প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। ভুল পাল্টে সবাই এখন জুলাই যোদ্ধা, তারাই সবচেয়ে বেশি অপকর্মে লিপ্ত। জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন সরকারের 5 মাস পেরোলেও ঘুষ অনিয়মের সংস্কৃতি রয়ে গেছে। প্রশাসনেও প্রত্যাশিত পরিবর্তন দেখছেন না বললেন বিএনপি মহাসচিব। রাজধানীর তথ্য ভবনের অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস দেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রতিমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। পরে সংবাদ সম্মেলনে তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে শ্রমবাজার খুলতে সম্মত হয়েছে কুয়ালালামপুর। আগস্টের শেষ সপ্তাহে শ্রমিক পাঠানোর লক্ষ্য বাংলাদেশ সরকারের। এসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে, তার অন্যতম মালয়েশিয়া। অথচ দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের জন্য বন্ধ সম্ভাবনাময় এই শ্রমবাজার অবশেষে আসার কথা শোনালো সরকার। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে শ্রমবাজার ইস্যুতে দুদিন বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বৃহস্পতিবার বাংলাদেশ হাই কমিশনে তারা করেন সংবাদ সম্মেলন, জানান দ্রুততম সময়ে শ্রমবাজার খুলতে রাজি হয়েছে কুয়ালালামপুর। আমরা খুব আনন্দের সাথে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree open this শ্রমবাজার ইমিডিয়েট, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে কত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছে ওনাদের জন্য মালয়েশিয়া এটা উন্মুক্ত করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টার দাবি, আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বলেন, দালালদের দৌরাত্ম্য বন্ধেও কাজ করবে সরকার। আগামী 1 মাসের ভেতরেই আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন। এতদিন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের জন্য বিগত সরকারকে দায়ী করেন মাহদি আমিন। অভিযোগ করেন, আওয়ামী সরকারের সময় নানা অনিয়মের জন্যই বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছিল কুয়ালালামপুর। 5,000 বাংলাদেশির আরব আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত 13 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এর আগে বুধবার তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির হাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাকে তোলা হলে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে প্রসিকিউশন জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ড চালাতে আওয়ামী লীগের দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী। তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগপত্র দেয়া হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করে আওয়ামী লীগের ওই সিদ্ধান্তে বলে ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না। তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। তার ভাই আব্দুল কাদের সিদ্দিকীর দাবি, লতিফ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন না। এমনকি